আমাদের আজকের সাবজেক্ট শেখ হাসিনা, মেইনলি শেখ হাসিনা এনডিটিভিতে যে ইন্টারভিউ দিয়েছেন, এনডিটিভির এই ইন্টারভিউর পরে বাংলাদেশে রীতিমতো একটা হুলস্থুল অবস্থা। দুই পক্ষ দুই রকম কথা বলছে, কেউ কেউ বলছে, সরকারের দিক থেকে বলছে যে তিনি পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করছেন, সরকারের লোকজন বলছেন। তারপর কেউ কেউ বলছে তিনি কখনোই আসতে পারবেন না। আবার তার অনুসারীরা ভিন্ন রকম কথা বলছেন, তাদের বিশ্বাস থেকে, তাদের শুধু বিশ্বাস থেকে তারা মনে করছেন যে শেখ হাসিনা ফিরে আসবেন। আমরা জানতে চাইছি শেখ হাসিনা কিভাবে ফেরার কৌশল আঁকছেন, এই সম্পর্কে আমরা কোনো একটা প্রেডিকশন বা কোনো ধারণা আপনার কাছ থেকে পেতে পারি কিনা। কারণ তিনি ফিরছেন, যেটা যারা বিশ্বাস করেন বাংলাদেশের ভেতরে অনেকে বিশ্বাস করেন, এবং তারা খুব স্পষ্টত বলছেন যে শেখ হাসিনা ফিরছেন, বলছেন মানে তিনি ডিসেম্বরের মধ্যে ফিরবেন। আপনার কাছে একটু জানতে চাই যে কি কৌশল এমন আছে বা থাকতে পারে যে কৌশলে শেখ হাসিনা ফিরে আসবেন। আসলে যেটা আপনাদের ওই এনডিটিভিতে ওনার ওই সাক্ষাৎকার নামে ব্যাপারটা প্রচারিত হওয়ার পর থেকে ব্যাপারে আগ্রহ তৈরি হয়েছে। আমি যেটা জানি যেটা হচ্ছে যে উনি 23শে জুন পার্টির প্রতিষ্ঠা উপলক্ষে একটা সাইন্ড, মানে তার নিজের স্বাক্ষরিত একটা আর্টিকেল লিখেছিলেন, এবং সেই আর্টিকেলটা লেখার পরে আমিও তার থেকে মানে খবর করেছি। সেই সাক্ষাৎকারে কিন্তু কোনো নির্দিষ্ট সময় দেওয়া ছিল না যে কবে তিনি ফিরছেন, তিনি ফিরবেন এটা বলেছেন। এক, এবার কিন্তু তার প্রচার মাধ্যমের ওখান থেকে বলা হয়েছে যে তারা হয়তো যোগাযোগ করতে পারেন, কেউ কেউ যোগাযোগ করে থাকতে পারেন, হয়তো এনডিটিভি করেছে, তখন তিনি এরকম বলেছেন। এর আগেও আমি নিজে যখন তার সাক্ষাৎকার নিয়েছি, আমি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করেছিলাম যে আপনি 2026 সালের 17ই মে হলো আপনার প্রত্যাবর্তন দিবস, কিন্তু আপনি ফিরতে পারেননি, তাহলে 2027-এর 17ই মে কি ফিরবেন? এর মাথা করা যায়? সেই উদ্দেশ্যে তিনি কিন্তু তখন তিনি তার জবাবে আমাকে বলেছিলেন যে আমি কোনো নির্দিষ্ট সময় বলছি না। এটা আমার পরে মনে হয়েছে যে এটা একটা তার গোপন জননীতির বিষয়, এবং সেটা তিনি প্রকাশ্যে মিডিয়ার মাধ্যমে ঘোষণা করে, এরকম নয় যে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল 71 সালে যেরকম ঘোষণা করে শেখ হাসিনা বঙ্গবন্ধু ফিরলেন বাংলাদেশে, মানে ভারত হয়ে, সেটা ঘোষিত অনুষ্ঠান ছিল। কিন্তু তারপরেও 1981 সালেও যখন শেখ হাসিনা ফিরেছেন, সেটাও কিন্তু মনে তখন কিন্তু জিয়াউর রহমান সরকার ক্ষমতায়, এবং সেই সময় তিনি ফিরেছিলেন নিশ্চিত সেই সরকারের উপর একটা চাপ ছিল বা সম্মতি ছিল তিনি যাতে ফিরে আসতে পারেন। ফলে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে দুটো জিনিস। এক হচ্ছে একটা গোপনে ফেরার প্রস্তুতি, আর একটা হচ্ছে যদি নেপথ্যে কোনো আলাপ আলোচনা করবে, কোনো ডিল হওয়ার সম্ভাবনা যদি থাকে, যেটা প্রকাশ্যে কোনো বিএনপিও বলবে না, আওয়ামী লীগের নেতারাও, সবাই জানেন কিনা আমার সন্দেহ আছে, একমাত্র বঙ্গবন্ধুর পরিবারের, মানে শেখ হাসিনা তার পরিবারের ঘনিষ্ঠ লোকেরাই হয়তো জানেন সেই পরিকল্পনা। তবে এটা ঠিক তিনি যখন বারবার বলছেন, সকলেই মনে করে যে শেখ হাসিনা সাধারণত যেটা বলেন সেটা তিনি বাস্তবায়ন করেন, সেটা করবেন না এমন নয়, কিন্তু সকলেই অপেক্ষা করে আছেন যে ডিসেম্বরের কথাটা বেশি প্রচারিত হয়েছিল। এখন তিনি এবারও বলেছেন এই বছরের মধ্যে এনডিটিভি সাক্ষাৎ করে। আমার মনে হয় এক্ষেত্রে অনেক বেশি সুবিধা। আমি তো জানি যে তিনি ফিরবেন ঠিকই, কিন্তু কিভাবে ফিরবেন, কবে ফিরবেন সেটা আমি জানি, সেটা আমাকেও বলেনি। আমার মনে হয় আপনাদেরও উচিত যে বাংলাদেশের যারা সাংবাদিক তারা কিন্তু যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের কাছ থেকে যদি একবার জেনে নেন যে এনডিটিভি কারোর সঙ্গে যোগাযোগ করে যে আপনারা খবর করেছেন, আপনাদের এটা সাক্ষাৎকার নিতে চাই, তাহলে তারা হয়তো ব্যাখ্যা করতে পারবেন যে সত্যি এই বছরে 2026 সালের ডিসেম্বরের মধ্যেই তিনি ফিরছেন, কিন্তু তার পার্টি আমি বলতে পারি একটা প্রস্তুতি আছে। সেই প্রস্তুতিটা কেমন? প্রস্তুতিটা প্রথম হচ্ছে আপনি লক্ষ্য করবেন খুবই মিডিয়ার অগোচরেই, খুব একটা মিডিয়া তো খবর প্রকাশ করা যায় না, বাংলাদেশে প্রকাশ করা যায় নিষিদ্ধ আওয়ামী লীগ, তার কিন্তু কমিটিগুলোর পুনর্গঠন চলছে। সেন্ট্রাল কমিটি এখনো হবে, কিন্তু বিভিন্ন জেলা ভিত্তিক যে কমিটিগুলো হচ্ছে তাদের কিন্তু ছাত্রলীগের বহু নেতা কিন্তু আসছে, এবং তাদের নাম কিন্তু ঘোষণাও করা হচ্ছে কারা হবে। ঘোষণা হয়নি যে আবার কিছুদিন হলো আমি দেখছি একটু বন্ধ আছে ঘোষণা। এমনকি সেই কমিটিতে অনেকে স্থান পাননি বলে অভিযোগও জানিয়েছেন, আমার কাছে অভিযোগ জানাচ্ছেন। আমি যে অভিযোগগুলো আবার ছাত্রলীগের প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে কেন বাদ করলেন। এরপরে আমি জানি এটার পুনর্গঠন শেষ হলে আমি যে টাইম লাইনটা দেখছি সেটা হচ্ছে এটার পরে যুবলীগের গঠন, যেগুলো সাংগঠনিক শাখা, গুরুত্বপূর্ণ শাখা। ছাত্রলীগ যুবলীগই সবসময় 81 সালেও বা তার পরবর্তী 1/11-এর সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নেতৃবৃন্দের মধ্যে অনেকে পিছিয়ে পড়েছিলেন, অনেক অন্যরকম হয়েছিল, কেউ কম্প্রোমাইজ সমঝোতা করেছিলেন সেনা সরকারের সাথে, কিন্তু ছাত্রলীগ যুবলীগ করেনি।
ছাত্রলীগ যুবদের সঙ্গে কোনো পিছু টান ছিল না, তারা এখনো পিছু টান থাকবে নাই বলে মনে হয়। এবং তারা কিন্তু ঘটনা যে প্রস্তুতি নিচ্ছে সাংগঠনিক ভাবে। এটার পরে আওয়ামী লীগের কমিটি তৈরি হওয়ার ব্যাপার আছে। এখন সেটা ছাত্রলীগ যুবলীগ হওয়ার পরে যেটা শুনেছি, তাদের যেটা সিদ্ধান্ত, সেটা সম্ভবত শেখ হাসিনা যদি ফিরতে পারেন, যদি ফেরেন, তাহলে তিনি সেটা দেশে ফিরে পুনর্গঠন করতে চান। সেক্ষেত্রে যারা দেশে আছেন একটা বড় সংখ্যক নেতা ও কর্মীও, তারা তো প্রথম পর্যায়ের নেতা নন, কিন্তু এরকম অনেকে আছেন, অনেকে জেলে আছেন। ফলে সেরকম তাদের নিয়ে একটা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠিত হতে পারে, আর সেটা তখন বোঝা যাবে। কিন্তু তার আগেই ফেরার ব্যাপারটা, চমকটা, এটা মনে হচ্ছে এখনো পর্যন্ত একটা চমকের স্তরেই আছে। হয়তো চমকই হতে পারে, যেটা সত্যি আমার কাছে কোনো খবর নেই, আমি জানি না, বলতে পারবো না। দাদা আমি এই বিষয়টা আরেকটু থাকতে চাই এই কারণে যে বাংলাদেশে ব্যাপক প্রচার এনডিটিভির খবরের বরাতে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে 1 ডিসেম্বরের মধ্যে, মানে এই চলতি বছর তিনি ফিরবেন, যে ধরে নেওয়া হচ্ছে যে চলতি বছর মানে তো 31 ডিসেম্বর। মানে আপনার কাছে কোনো কনফিউশন আছে যে শেখ হাসিনা কি এরকম বলেছেন কি বলেছেন না, শিওর না? কারণ এনডিটিভির কারো সাক্ষাৎকার বাংলাদেশে এই মুহূর্তে নেওয়াটা পসিবল না, কারণ বাংলাদেশে অনেক রেস্ট্রিকশন আছে। আপনি জানেন যে শেখ হাসিনা যখন এই ঘোষণা দিলেন, তার সাথে সাথে ডক্টর জাহিদুর রহমান মনে করিয়ে দিয়েছেন যে শেখ হাসিনার বক্তব্য প্রচার আদালতে নিষেধ আছে, এটা যেন সংবাদ মাধ্যম মেনে চলে। মানে এটার মধ্যেও একটা ইন্টারেস্টিং দিক আছে। একদিক দিয়ে শেখ হাসিনা আসার ঘোষণা দিয়েছেন, অন্যদিক দিয়ে বাংলাদেশ থেকে প্রেসার দেওয়া হচ্ছে যে শেখ হাসিনার বক্তব্য প্রচার না হয়। ফলে আমাদের জন্য খুব টাফ। আমরা আপনাদের মাধ্যমে কথা বলেই যতটুকু আমরা জানতে পারি, আপনার কাছে কোনো ডাউট আছে যে তিনি আসলে এরকম কোনো কথা বলেন নাই, তিনি ফিরবেন বাট কোনো সময়সীমা বেঁধে দেন নাই? না, আমার মানে ধরুন, আমার তো সাংবাদিক সহকর্মী, তিনি ইচ্ছাকৃত ভাবে কিছু ভুল লিখবেন, বিশেষ করে একটা এত বড় প্রতিষ্ঠান, সেটাও তো আমার এতটা মনে হয় না। কিন্তু আমার মনে হয়েছে আমার হাতে যেটা আছে সর্বশেষ তার লিখিত বক্তব্য 23 জুনে, তাতে তিনি বলেছেন আমি দেশে ফিরবই, কিন্তু তিনি বলেন তার বছরে ফিরবো। আর তারও আগে যেটা আমি তো স্পেসিফিক প্রশ্ন করেছি, 2026 হলো না, 27 কি ফিরবে, উনি 27 তো নিশ্চিত করেন আমাদের। সেটার কারণটা আমি আপনাকে বলতে পারি। কারণটা হচ্ছে এই যে এই সিদ্ধান্তটা পরে তিনি আপনাকে বলেছি, হয়তো বা অন্যদেরও বলেছি, যে আমি ওনার সঙ্গে কিন্তু টেলিফোনেও কথা বলেছি, মানে শুধু ইমেলের মাধ্যমে ইন্টারভিউ নয়, টেলিফোনের ইন্টারভিউতে কিন্তু উনি কিন্তু বলেছেন যে এটা আমি এভাবে প্রকাশ্যে ঘোষণা করব না, এটা হঠাৎই এরকম আর কি। আচ্ছা আচ্ছা, মানে আকস্মিক ভাবে বলেছেন। আচ্ছা, ব্যাপারটার মধ্যে একটা আপনি সেই অর্থে বলেন যে একটা ধোঁয়াশা আছে, আর ধোঁয়াশা রাখাটাও হয়তো একটা, আমার মনে হয়, সুনিয়োজিত কোনো রণকৌশল। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস যেটা দাঁড়িয়েছিল 23 জুন ঘিরে, সেই অ্যাক্টিভিটিসটা তো একরকম বাংলাদেশের সরকারের দিক থেকে ওটাকে সফল করে দিয়েছে, আওয়ামী লীগ কিছু করতে পারুক আর না পারুক। ভবিষ্যতে মানে খুব অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগ কি আবার কোনো নতুন কৌশল করছে, মানে দেশে বাইরে থাকা অবস্থায় এরকম কোনো কিছু আপনি জানতে পেরেছেন কিনা, কারোর সঙ্গে কোনো যোগাযোগ? এখন বলতে গেলে আমার মনে হয় 15ই আগস্টের বঙ্গবন্ধুর হত্যা, ফলে সেই হত্যার দিন তারা কিভাবে পালন করবেন তার একটা রণনীতি তৈরি হচ্ছে। ফলে আগস্ট মাসে একটা কিছু পরিকল্পনা আওয়ামী লীগ করবে, এটা নিশ্চয়ই শোনা যাচ্ছে, এবং শোনা যাচ্ছে যে ডিটেল এখনো জানি না, এবং ডিটেল নিশ্চয়ই কিছুদিনের মধ্যেই জানা যাবে এই পরিকল্পনাটা কি। এবং 15ই আগস্ট পরে আমি যদি জানি, তারপরে তো ধরুন একেবারে 16ই ডিসেম্বর। তো 16ই ডিসেম্বর সেই বাংলাদেশের নতুন করে মানে যেটা বিজয় দিবস, তো সেই বিজয় দিবস সেইটা আরেকবার বিজয় দিবস হয় কিনা সেটা এখন দেখার অপেক্ষা করতে হবে। কিন্তু আমি নির্দিষ্ট করে বলতে পারছি না যে ওই দিনে বিজয়, মানে অর্থাৎ আওয়ামী লীগের বিজয় ঘটবে এরকম কিনা জানি না। হয়তো এই দুটো দিনের কথা জানি, দুটো দিন নিয়ে তাদের প্রস্তুতি পরিকল্পনা চলছে। এবং আপনাকে আমি এটাও বলছি যে, এবং এটা যে খুব একটা আমি যেটাকে আমি যেটা বুঝেছি বা কথা বলে অনেকের থেকে শুনে যেটা আমি অনুমান করছি, নিছক সপ্তাহে শেষ পর্যন্ত গণতান্ত্রিক পথে নাও থাকতে পারে, মানে সহিংসতাও ঘটতে পারে। তো এরকম একটা আশঙ্কা আছে, এই যে এবং আপনি জানেন যে যে কারণেই 23 জুন উপলক্ষে 5-7টি জেলায় যেভাবে সেনাবাহিনী এবং বিজিবি কে নামানো হয়েছিল, তাতে বোঝা যাচ্ছে যে তারা অত্যন্ত মানে তারা নিজেরাই আতঙ্কিত হয়েছিল, এবং তাদের গোয়েন্দারাও কোথায় এমন কোন রিপোর্ট দিয়েছিলেন যে উনি ফিরে আসছে। সুতরাং আপনারা প্রস্তুতি।
তো সেরকম ঘটনা তো সেই গোয়েন্দা রিপোর্টের ভিত্তি, সেনাবাহিনীর তো গোয়েন্দা আছে, আপনি ভালো করেই জানেন, ডিজিএফআই আছে, এনএসআই আছে, তারা হয়তো খবর দিয়েছিল ভয়ঙ্কর কিছু করতে পারে। নাহলে এরকম 7টা জেলায় সেনাবাহিনী দিয়ে মরে দেওয়া মনে হচ্ছে যুদ্ধক্ষেত্র আবার একটা তৈরি হলো। তো সেরকম তিন বিশ্বরত হওয়ার পেছনে নিশ্চয়ই তাদের কাছেও কোনো একটা ইনপুট আছে। সবচেয়ে ভালো খবর তো তারা রাখবেন, তারা জানে সত্যি কি ঘটছে। তো আমার মনে হচ্ছে আবার হয়তো 15ই আগস্টে কিছু ঘটনা ঘটতে পারে বলে মনে হয় ইমিডিয়েটলি, এখনই আগামী দিনের জন্য যেটা দেখছি। বাংলাদেশে শেখ হাসিনার এই ফিরে আসার কথা বলা বা তা আওয়ামী লীগের আবার একটু নাড়াচাড়া দেওয়ায় দেখা গেছে যে বিএনপি এবং জামাতে ইসলাম কাছাকাছি চলে এসেছে। অনেকে আমাদের দেশে আলোচনা হচ্ছে যে এটা ওই মেসির তারপরে রোনালদোর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা একটা আমি তুমি গেমের মতন, সংসদে অনেকটা আন্ডারস্ট্যান্ডিং এ চলা, বাইরেও আন্ডারস্ট্যান্ডিং এ চলা, এবং আলটিমেটলি তাই বিএনপি যেই টোনে কথা বলছে, জামাতে ইসলামী এনসিপি একই টোনে যে শেখ হাসিনা আসছে এই হবে সেই হবে, ফেরানোর চেষ্টা। আপনার কি মনে হয় যে যে শক্তি এখানে এখন আছে এইটা ফেস করার এই মুহূর্তে আওয়ামী লীগের সক্ষমতা তৈরি হয়েছে? না, আওয়ামী লীগের সক্ষমতা আছে, সক্ষমতাকে তাকে সবুজ সংকেত দেওয়া হচ্ছে কিনা সেটা হচ্ছে একটা ব্যাপার। কারণ এটা ঘটনা, আওয়ামী লীগকে যদি বলা হয় তারা নেমে পড়তে নামে, সেক্ষেত্রে এরা যে কারণেই কাছাকাছি হচ্ছে সেই কারণটাই হচ্ছে বিএনপি বা জামায়াতের এরা এক হলেও তো আওয়ামী লীগকে কোনো প্রতিহত করতে পারেনি কোনোভাবে। যদিও আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তাদের একটা অ্যাডভান্টেজ ছিল ঠিকই, কিন্তু এটা ঘটনা যে সেটা তারা জানেন, এবং তাদের এই যে বিরোধী দল হিসেবে যে থাকাটা, এটা গোটাটাই আমার কাছে মনে হয়েছে যে একটা মানে অ্যারেঞ্জমেন্ট সহ, মানে একটা সরকার পক্ষ আর একটা সরকার পক্ষের বিরোধী দল। সরকার পক্ষের মানে রাজনৈতিক দিক থেকে বিরোধী দল, যেরকম একসময় শেখ হাসিনার সময় ছিল না, বিরোধী দল ছিল না, তাদের মন্ত্রিত্বও করেছে, তাই না, রতন মন্ত্রীও ছিলেন। তো এখন এটা বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটে থাকে, কিছু মেকি বিরোধী দল থাকে যারা বিরোধী দল নয়। কিন্তু একটা ঘটনা না একটু আমার বলা রাখা ভালো, কতগুলো ঘটনা ঘটছে বিশেষ করে এই সম্প্রতি তারেক রহমানের মালয়েশিয়া এবং চীন সফর, এবং সেক্ষেত্রে বেশ কিছু এখানে এখনো যদিও ভারত সরকার অফিসিয়ালি কোনো মন্তব্য করেনি, কিন্তু মন্তব্য পরে হয়তো করতে পারবে, যদি তাতে কতটা ভারত উদ্বিগ্ন তখন হয়তো বোঝা যাবে। এখন আপাতভাবে মনে হচ্ছে সেরকম উদ্বিগ্ন নয়, কিন্তু গতকাল যে ওই শেখ হাসিনার পন্থী এবং জাসদ পার্টির ইনুর যে কারাদণ্ড দেওয়া হবে, এই বিষয়টা একটু ভারতকে নাড়িয়েছে তা নয়, যে মনে হচ্ছে যেন একতরফা ভাবে একটা সরকার অনেক কিছু করে, সরকার তারেক রহমানের হাতে নেই, তারেক রহমানকে অন্য কেউ কোনোভাবে পরিচালনা করছে। আপনি হয়তো জানেন তো, মানে বাংলাদেশে তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর তাদের ধারণা হয়েছিল যে চাঁদাবাজিটা থাকবে না, তাই না? কিন্তু এখন চাঁদাবাজি ঘটছে, এবং এই এনসিপি নেতারাই করছে। সেটা হচ্ছে কি করছে, তারা শিল্পপতিদের, ব্যবসায়ীদের, প্রখ্যাত এক শিল্প সংস্থাকে যে হুমকি দিচ্ছেন মেম্বার অফ পার্লামেন্ট, তাকে চাঁদা দিতে হবে, চাঁদা না দিলে তিনি তার ব্যবসার কাজ করতে দেবেন। সংবাদপত্রে প্রকাশ করেছে বাংলাদেশ, অবশ্য সংবাদপত্র পড়েই জানতেন। ফলে তিনি প্রভাবশালী একজন এমপি, যার পক্ষে দাঁড়িয়ে আছেন জামায়াত ইসলামী, তিনি প্রকাশ্যে হুমকি দিচ্ছেন তাকে যেভাবে টাকা দেওয়া হতো, প্রথমে শুরুতে এরা দিয়েছিলেন একটা কারণে, নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান রক্ষা করার জন্য। কিন্তু সেটা তারা নির্বাচনের পর তারা দেখেছেন একটা নির্বাচিত সরকার এসে সেই চাঁদা দেওয়াটা বন্ধ করে দিচ্ছে, কিন্তু তারপরেও সে চাঁদা তারা চেয়েই চলেছে। হয়তো সাধারণ মানুষের রাস্তায় হয়তো আমাকে আপনাকে হয়তো লুটপাট করবে না, কিন্তু বড় শিল্পপতি ব্যবসায়ী তাদের থেকে মোটা অঙ্কের টাকা চাইছেন, এই অভিযোগ দিয়ে যে একসময় এরা ফ্যাসিবাদী সরকারকে সমর্থন করে। ব্যবসায়ীরা পৃথিবীতে যে সরকারই আছে তাকেই সমর্থন করে, তাদের ব্যবসার সাথে। জামায়াত ইসলামী সরকার হলেও তাকেও সমর্থন করবে, সেরকম তাই তো ব্যবসা করতে খেতে হবে না, তাদের রাজনীতি করছে না কেউ। সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভাবি একজন হয়তো হয়ে যান এমপি টেমপি, সবাই তো সেই লক্ষ্যে করেন না, তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বার্থে যেটা করছে। দ্বিতীয়ত একজন আওয়ামী লীগের সাবেক এই কারণে, তার এমপি তো নেই, সাবেক এমপি জামালপুরে, তাকে গ্রেপ্তার করা হলো এত কাজ, কেন জানেন? চাঁদা। তার উপর তার ব্যবসার অবস্থা ভালো না, তার সঙ্গে আমার যোগাযোগ ছিল, কথা বলছিল, বলছে করবো কি, আমি কত মানে আমার দিতে পারি, কিন্তু দেওয়ার তো একটা ক্ষমতা আছে, আমি কত যেটা চাইছি সেটা দেওয়া সম্ভব না, এবং সেটা না দেওয়া তাকে এত কাল বাদে একটা কোন একটা কোথাকার নিউ মার্কেট বিস্ফোরণের মামলায় জড়িয়ে তাকে মামলা দিয়ে তার এখন শুনলাম গতকাল প্রথমে 3 দিনের রিমান্ড হয়েছিল থানায়, তারপরে তাকে নিয়ে যাওয়া হয়েছে জেলে।
এই ঘটনাগুলো তো একটা অরাজক বাংলাদেশের ছবি। তারা ভাবছেন যে কেউ বাংলাদেশে ছাপছে না, বলে কেউ ছাড়বে না, গোটা দুনিয়া যাচ্ছে। আপনি যদি জানেন, গত 3 দিন আগে ইউরোপিয়ান পার্লামেন্টে একটা আলোচনা হয়েছে, যে আলোচনার বিষয়বস্তু ছিল বাংলাদেশের বর্তমান, এবং সেখানকার বক্তারা সবাই যে আওয়ামী লীগের বক্তা তা নয়, আওয়ামী লীগ পন্থী বক্তাও ছিল, ভারতীয় ছিল কেউ কেউ, এবং তার সঙ্গে বিদেশি অনেক ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য ছিলেন। ইউরোপিয়ান পার্লামেন্টের যিনি পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটির প্রধান, তিনি বৈঠকটা ডেকেছিলেন। একটা আন্তর্জাতিক সেমিনার হয়েছে, সেখানে তীব্র সমালোচনা করা হয়েছিল। এই কয়েকদিন আগে দেখতে পাচ্ছেন যে কমিটি অফ জার্নালিস্ট, তারা এই সাংবাদিকদের আটক রাখার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারা চিঠি দিয়েছেন তারেক রহমান সরকারকে, কোনো প্রতিকার হচ্ছে। তো যদি আপনি মিডিয়াকে জেলবন্দি করে দাবি করেন এটা গণতন্ত্র, কিন্তু হাস্যকর গণতন্ত্র না। এমন গণতন্ত্র তো হিটলারও দেখে গেছে কিনা। ফলে এটা তো একটা ভাবা দরকার না, তাদের তাদের ধারণা যে তারা একটা মুখ বন্ধ করে কিছু চেপে রাখা যায় না। আজকে তো আরোই পাওয়া যায় না, বিশেষত সামাজিক মাধ্যম। আমি যে কথাগুলো বলছি আপনারা দেখছেন, শুনছেন, আমি চাইবো না যে আপনার উপর আবার কোনো হাঙ্গামা হয়ে যাবে কারণে। কিন্তু সবাই তো জানছে, বুঝছে, প্রত্যেকটা মানুষই জানছে, এবং যে কারণে তো আপনাদের সম্বন্ধে আপনার মতো আরো যারা করে তাদের লাখ লাখ ভিউয়ার্স আছে, দর্শকরা দেখেন, বাড়িতে রাত্রিতে বসে দেখেন, তাই না? তো আমি তো শুনেছি এমনকি আমাকে বহু মুসলমান লোক বলেছে যে আপনার পূর্ণিয়া সাহেবের সময় আপনি যে বক্তব্য দেখেন সেটা আমরা শুনি। তিনি আবার হাই কমিশনের সামনে বলে দেন যে এটা বিরাট বিপদ। বলে আমার থেকেও গৌতম রায়ের এত জনপ্রিয় না, উনি বলেন না। এখন আপনার কথা আমি নিশান থেকে শুনেছি। তো সুতরাং আমি বুঝতে পারছি, মানুষকে তো বোকা ভাবলে তো ভুল হয় না, মানুষ বোকা না, মানুষ সবই বুঝছে। এখন খুব নীরবে রয়েছে বলে তারা ভাবছেন যে খুবই নিরবচ্ছিন্ন ভাবে চালিয়ে যাচ্ছে সরকার। এটা নয়, এটা এক ধরনের বলা হয় না শান্তি, শ্মশানের শান্তির মতো। বলুন দাদা, দাদা এই আওয়ামী লীগ প্রসঙ্গে লাস্ট জানতে যাবো, সেটা হচ্ছে যে শেখ হাসিনার ফিরে আসার সাথে ভারতের কোনো সম্পৃক্ততা থাকবে কি, এনি কাইন্ড অফ? না, ভারতের সাথে সম্পৃক্ত থাকবে মানে তিনি ভারতে আছেন, ভারত সরকারের ঘোষিত নীতি হলো তিনি যেদিন যেখানে যেতে চাইবেন সেখানে যাওয়ার ব্যবস্থা তারা করে দেবে। এটা ঘটনা, ভারত ব্যবস্থাটা করে দেবে। কিন্তু তিনি যখন চলে এসেছিলেন বাংলাদেশ থেকে, তখন তো বাংলাদেশের সেনাবাহিনী তাকে পাঠিয়েছিল এবং তারা জানিয়েছিল ভারতকে, এবং ভারত সাদরে তাকে আমন্ত্রণ জানিয়েছেন, গ্রহণও করেছেন, তাকে আশ্রয় দিয়েও রেখেছেন, তাই না? ফলে তিনি যখন যেতে চাইবেন যার মতো পরিবেশ পরিস্থিতি হলে, এবং ভারত সরকার নিশ্চয়ই যে কারণে তাকে ফেরত দিচ্ছেন না, তার কারণ হচ্ছে জীবনের নিরাপত্তা রয়েছে, বিষয়টা প্রধান। ফলে জীবনের নিরাপত্তা লঙ্ঘিত হলে সেরকম অবস্থায় ভারত সরকার কি করবে বলা মুশকিল। দাদা, এখনের সাবজেক্ট হচ্ছে ম্যাঙ্গো ডিপ্লোমেসি। আমরা জানি যে আমাদের প্রাইম মিনিস্টারের উপহারের আম আপনার বাড়ির আঙিনা পর্যন্ত পৌঁছেছে, সেই আমের মিষ্টতা আমাদের সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে কিনা? দেখুন, এই যেটা বাংলাদেশ ভারতের ক্ষেত্রে বলা হয় তাকে হিলসা ডিপ্লোমেসি, ম্যাঙ্গো ডিপ্লোমেসি, এগুলো সব শেখ হাসিনা করতেন। সেটার একটাই ভালো দিক বলবো যে এটা ধারাবাহিকতা বর্তমান সরকার, এমনকি ইউনূস আমলে এসেছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা সবাই পায়নি। কিন্তু এইবার তারেক রহমান বিভিন্ন ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিরোধী নেতা নেত্রী এবং কিছু সাংবাদিক তারা পেয়েছেন এই আম্রপালি। এবারে আম্রপালি আমের ঝুড়ি দেওয়া হয়েছে। আম্রপালি ঝুড়ির ওপরে তারা যদি ইংরেজিতে পড়ে দেখেন, তার যে আসল নামটা ইংরেজি বটানিক্যাল নাম, তার নামটার সঙ্গে কিন্তু ইন্ডিকা জড়িত আছে। একটা অনেক এরকম বটানিক্যাল নাম আছে যার সঙ্গে ইন্ডিয়া যুক্ত। ফলে সেই আমটা বাংলাদেশে হচ্ছে, এবং সেই আমটার প্রজাতি এটা আমাদের পশ্চিমবঙ্গ হয়ে থাকে আম্রপালি। তো এই নামটা কিন্তু বেশি কারণেই বোঝা যায় যে নামটা উৎপত্তিটা হচ্ছে যেহেতু ভারতে এটার প্রথম হয়েছিল, তার পরীক্ষা নিরীক্ষা বাংলাদেশেও হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পেয়েছেন, অতীতে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন, এখন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন কিনা সেটা আমি জানি না, দিদি কিছু বলতে পারবো না। আসামের মুখ্যমন্ত্রী পেয়েছেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী পেয়েছেন, আর সৌভাগ্যক্রমে দেখলাম এবার আমার কাছেও এক জুড়ি এসে হাজির হয়েছে। দাদা, ধন্যবাদ। বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে আপনি ধন্যবাদ জানাচ্ছেন, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। দাদা, সবশেষ সাবজেক্ট হলো চায়নার সাথে বাংলাদেশের তিস্তা প্রকল্প প্রায় ফাইনালের পথে। চায়না আগ্রহী, চায়না বাংলাদেশে আগ্রহের সাড়া দিচ্ছে। বারবারই আলাপ হচ্ছে ভারত এটা কিভাবে নিবে, ভারত কিভাবে নিচ্ছে। আপনি যদি ভারত, বাংলাদেশ, চীন যদি যৌথ বিবৃতি যেটা হয়েছে লেখা হয়েছে, যৌথ বিবৃতিটা যদি পড়েন ভালো করে তিস্তা প্রসঙ্গে,
তাতে কিন্তু একটা লাইন চায়না বলেছে, সেটা হচ্ছে আমরা আমাদের সক্ষমতা এবং প্রকল্পের যোগ্যতা বিচার করে সিদ্ধান্ত নেব। এইটা নয় যে সিদ্ধান্ত হয়ে গেছে, সিদ্ধান্ত হয়নি। এটা কিন্তু আমার কাছে মনে হয় যে চীনের বিশ্বাস সম্পর্কে সিদ্ধান্তের একটা বিপর্যয়। আগে যতটা আগ্রহী ছিলেন, চীনের রাষ্ট্রদূতরা রোজ ঢাকায় প্রেস কনফারেন্স করে বলতেন ভারতের চাপে ভয়ে দিতে পারছে না তিস্তা প্রকল্প। বহুকাল ধরে তো ওয়াং ইন বলে যে রাষ্ট্রদূত ছিলেন, তিনি তো প্রেস কনফারেন্স করে বলতেন যে আমাদের বিপিআর দেওয়া হচ্ছে না, বিপিআর এর জন্য অপেক্ষা করছি। এখনো বাংলাদেশকে কিন্তু সেই ডিপিআরটাই তৈরি করে আগে দিতে হবে। বাংলাদেশের যদিও পার্লামেন্টে বলেছেন, প্রধানমন্ত্রীও বলেছেন যে তিস্তা প্রকল্প হবেই, কিন্তু এটা হচ্ছে বাংলাদেশের তরফ থেকে একটা আকাঙ্ক্ষা। চীন কতটা রাজি হয়েছে চীন সরকারিভাবে কিন্তু ঘোষণা করে। ফলে আমরা যতক্ষণ না চীনের তরফ থেকে ঘোষণা করছি যে আমরা আমরা প্রকল্পটা নিলাম, তাহলে তার আগে বোধ হয়, তবে এইটা প্রকল্পটা হলে অবশ্যই যে জায়গাটা সম্পর্কে ভারতের তো স্পর্শকাতর এলাকার কাছাকাছি আছে, চিকেন নেই, নিশ্চয়ই সেটা একটা ভারতের সিকিউরিটির বিষয়। ভারত আশা করে যে বাংলাদেশ সরকার বারবার বলেছে বাংলাদেশের মাটি ভারত বিরোধী কাজে ব্যবহার হবে না, খলিলুর রহমান ভারতে এসে বলে গেছেন, আমাদের সাংবাদিকদের বলেছেন। ফলে আশা করছে ভারত যে তাদের যে ঘোষণা সেটা তারা মেনে চলবেন, এই আর কি বলতে পারি। ভারতের স্বার্থ বিঘ্নিত হবে এমন কোনো কাজ তারা করবেন না, এটুকুই ভারত আশা করে। থ্যাংক ইউ দাদা। আজকে বলা ভালো সেটা হচ্ছে যে আপনাদের ওখান থেকে তো যখন ইমেজ ত্রিবেদী হাই কমিশনার ঘোষণা করলেন ট্যুরিস্ট ভিসা, তাই না, ট্যুরিস্ট ভিসার ব্যাপারটা নতুন তিনি উন্নীত করেছেন যে ট্যুরিস্ট ভিসা দিয়েও মেডিকেল চিকিৎসা করা যাবে, এটা একটা নতুন অ্যাডিশন। এবং তার ফলে তার আগে কিন্তু বাংলাদেশে তথাকথিত কিছু আমি বলবো চরমপন্থী লোক, উগ্র ভারত বিরোধী লোক, তারা স্লোগান দিয়েছিল ভিসা বয়কট করবে। কিন্তু যমুনা ফিউচার পার্কের যে ছবি দেখছি, লাখ প্রথম দিনই 1,30,000 আবেদন, প্রথম দিনই 1.5 লাখ অ্যাপ্লিকেশন বোধহয় পড়েছে প্রথম দিনই। তারপরে ভারত কিন্তু আগে দিত বছরে 16 লাখ, এখন তো মনে হচ্ছে যে 16 দিনে 16 লাখ অ্যাপ্লিকেশন জমা করবে, যা পরিস্থিতি দেখছি রোজ যেভাবে হচ্ছে। এখন তো আজকে আবার আরেকটু সিস্টেম বদলেছে যাতে সুবিধা হয়, সেটা হচ্ছে আগে ছিল টাইম স্লট নিশ্চিত ছিল না, এখন তার টাইম স্লটটাও নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে আর কি। অনেকের অভিযোগ আছে যে অ্যাপ্লাই তো করছি কিন্তু অ্যাপয়েন্টমেন্টের টাইম যদি না পাই তাহলে কি করে হবে। এই টাইম স্লটটাও একটা ধীরে ধীরে করা হচ্ছে, এটা দেখলাম আজকে ঘোষণা হয়েছে। এখন দেখা যাক। আমার মনে হচ্ছে যে ব্যাপক আগ্রহ আমি দুই বাংলাতেই দেখছি, দুই বাংলাতেই আছে। ওপার বাংলা মানে পশ্চিমবঙ্গের মানুষও খুবই অধীর আগ্রহে, বিশেষ করে যাদের জীবন জীবিকা বাংলাদেশের টুরিস্টদের উপর নির্ভর করতো, তারা খুব আশা নিয়ে বহু হাসপাতাল, ছোট ছোট হাসপাতাল, বহু ব্যবসায়ী হোটেল, এখানে বাংলাদেশি টুরিস্ট যেতেন, এখনো বেশ কিছু গেছেন কিন্তু সংখ্যা অনেক কম। দেখা যাক এটা কতটা যায়। এটা একটা মনে হয় দুদেশের, এটা একটা বড় বাংলাদেশের মানুষ এই বয়কটকে উপেক্ষা করে। আরো দেখলাম যে ট্রেন যোগাযোগটা শুরুর ব্যাপারে আলাপ সালাপ শুরু হয়েছে। হ্যাঁ, ট্রেন যোগাযোগ ভালো। টুরিস্ট ভিসা মানে তো হচ্ছে আপনাকে তো মৈত্রী, বন্ধন এবং মিতালি তিনটে যে ট্রেন, মানে কলকাতা ঢাকা, একটা হচ্ছে খুলনা থেকে ঢাকা, আর একটা হচ্ছে নর্থ বেঙ্গল থেকে ঢাকা। নর্থ বেঙ্গলের মানুষ তো বেড়াতেই যায় মানে ব্যবসার থেকে। কিন্তু আমি দেখলাম যে বহু একটা ছবি দেখলাম যে ফেসবুকে যে বহু নর্থ বেঙ্গলে ব্যবসা করেন এখন বাংলাদেশি ব্যবসায়ীরা অত্যন্ত খুশি। তারা হাই কমিশনারকে ধন্যবাদ জানাচ্ছেন, ছবি ফেসবুকেই দেখেছি আমি। তো ফলে ব্যাপারটা মনে হয় দুদেশের মানুষের মধ্যে সম্পর্কটা যদি আরেকটু দৃঢ় গভীর হয়, একে অপরকে বোঝা চেনা জানারও প্রয়োজন আছে। তো আমরা অনেক সময় বাংলাদেশের অনেক খবর জানি না, ফলে বাংলাদেশের মানুষ এলে তাদের কাছ থেকে শুনবো তাদের নিত্যদিনের অভিজ্ঞতা, কেমন ভাবে জীবন কাটাচ্ছে। এই পরিস্থিতিটা আমার মনে হয় বদলাতে পারে যদি না কোনো অঘটন ঘটে। একজন দর্শক প্রশ্ন করেছিলেন ওভার হোয়াটসঅ্যাপ ফোন করে যে দাদাকে একটু জিজ্ঞেস করবেন যে দাদা বলেছিলেন যে যখন টুরিস্ট ভিসাটা ওপেন হয়ে যাবে, ধরে নেবেন ভারত বাংলাদেশ সম্পর্কটা উন্নতি হচ্ছে, তাহলে টুরিস্ট ভিসা তো ওপেন হলো, এখন কি দাদা কি বলবেন যে উন্নতি হচ্ছে কিনা? না, এই যে বললাম তো বাংলাদেশের মানুষ সাদরে গ্রহণ করেছেন এই সিদ্ধান্ত। অন্য যারা চরমপন্থী, যারা উগ্রপন্থী, যারা দক্ষিণপন্থী, যারা উগ্র ভারত বিরোধী, তাদেরকে উপেক্ষা করে লাখ লাখ মানুষ ভারতে আসার জন্য আবেদন করছে। ফলে অবশ্যই সেটা তো সম্পর্কের ক্ষেত্রে একটা বড় মাপকাঠি নিঃসন্দেহে। দাদা সবশেষে 2 মিনিটে শুধু বাংলাদেশের অনেক দর্শক আগ্রহী, অনেকে কমেন্ট করছেন দেখলাম যে অরুণাচলে চীনের সাথে নতুন করে ভারতের একটা উত্তেজনা তৈরি হয়েছে, এবং কেউ কেউ বলছে যে চীন কিছু অংশ ভারতের আবার দখলও করে নিয়েছে। এটা আসলে কি অবস্থায় আছে?
না, এই নতুন তথ্য কিছু নেই, কিন্তু ওই জায়গাটা যেহেতু মানে আপনাদের মতো আমাদের কোনো সীমানা নেই, এটা বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, অর্থাৎ যে যেখানে আছে সেটাই সীমানা। এই যে যেখানে আছে এর ব্যাখ্যায় সমস্যা একটা তৈরি হয়। মাঝে মাঝে চীন, এটা ঘটনা যে চীন ঢুকে পড়ে এটা তারা তো দেখুন মনেই করে যে অরুণাচল তাদের অভিন্ন, ফলে তারা সেখানে ঢুকে যাওয়ার চেষ্টা করে, আবার পিছিয়েও যায়, এটা নিয়ে আলাপ আলোচনা হয়। আবার দুপক্ষের মধ্যেই তো কয়েকদিন আগে চীনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এসেছিলেন, তার সঙ্গে অজিত ডোভালের বৈঠকও হলো, এবং এই সীমান্ত নিয়ে বৈঠকটা চলে। কিন্তু সেটা চললেও সেটা এমন ভাবে কিন্তু সম্পর্কটা এমন তলানিতে পৌঁছয় না যে যাতে ধরুন দুদেশের বাণিজ্যে কোনো ক্ষতি হয়। সব থেকে বেশি বাণিজ্য হয় ভারত আর চীনের মধ্যে। এই এত টানাপোড়েন, জমি দখল, সবকিছু হাতাহাতি পর্যন্ত হয়েছে সীমানায়, কারণ ওখানে তো বন্ধু মারণাস্ত্র নিয়ে যাওয়া যায় না, হাতাহাতি হয়েছে, হাতাহাতিতে মানুষ আহত হয়েছে, অনেক সৈন্য আহত হয়েছে, কিন্তু তাহলে তারপরে তো ব্যবসা চলছে। আগামী সেপ্টেম্বরে ব্রিক্স শিখর সম্মেলন, চীনের রাষ্ট্রপতি আসার কথা। ফলে আমি বলছি যেগুলো ঘটছে সেগুলো ঘটছে, সেগুলো অস্বীকার করার কিছু নেই, কিন্তু সেগুলোকে কাটিয়েও সামগ্রিক ওভারঅল একটা রিলেশনশিপ তৈরি করার একটা তাগিদ কিন্তু উভয় পক্ষে লাগে। থ্যাংক ইউ দাদা, আমাদের অনুষ্ঠান আজকে এখানে শেষ করছি। নমস্কার।